এপিসোড 6 এর শুরুতেই আমরা দেখতে পাই সেওন উঠে দেখে তার হাতের উপর হিজু শুয়ে আছে, আর এই জিনিসটা দেখে সেওন অনেক বেশি শক্ট হয়ে যায়। সে লাফিয়ে ওঠে। এরপরে দুজন দুজনের রুমে চলে যায়। এখানে আমরা সেওনকে দেখতে পাই সে ভাবছিল যে কালকে রাত্রে কি হয়েছিল। এই সময়ই সে ঘরে গিয়ে তার ফোন চেক করে যে পার্ক তাকে কি মেসেজ করেছে। সে দেখতে পায় যে তার ফোন তো অলরেডি অফ হয়ে গিয়েছে। সে ফোনটাকে চার্জে দেয়। এদিকে আমরা দেখতে পাই হিজু সেওনের জন্য অনেক ব্রেকফাস্ট তৈরি করেছে। এরপরে সেওন হিজুকে জিজ্ঞেস করে যে কালকে রাত্রে কি কিছু হয়েছিল। তখন হিজু সেওনের দিকে উদ্ভটভাবে তাকায় এবং হিজু সেওনকে টেক্সট করে জানায় যে কালকে রাত্রে কি হয়েছিল, তোমার কি কিছুই মনে নেই। অন্যদিকে আমরা দেখতে পাই অফিসে আসার পরে সেওন যখন সেই টেক্সটটাকে দেখে তখন তো সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই ভয়েসটা হিজুর ভয়েসের সঙ্গে 99.99% ম্যাচ করে গিয়েছে। সেওনের তখন অনেক বেশি খারাপ লাগে। আমরা এদিকে দেখি যে সেওন কল্পনা করছে যে হিজু তার সামনে এসে 406 এর মতো কথা বলছে। সেওনকে হিজু যেখানে সাইন ল্যাঙ্গুয়েজ টিচিং দিত সেখানে সেওন বসেছিল। হিজু তখন সেখানে আসে, কিন্তু আজকে সেওন কিছুতেই তার প্র্যাকটিসে কনসেন্ট্রেট করতে পারছিল না। তখন হিজু সেওনকে জিজ্ঞেস করে যে কোনো সমস্যা হয়েছে নাকি। সেওন বলে যে আজকের মতো লার্নিং সে এখানে স্টপ করতে চাই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে সেওনের বাবা এবং সেওনের মাকে দেখানো হয়। এখানে সেওনের মা কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি দুঃখী ছিল। তার কাছে সেওনের বাবা আসে এবং এখানে এসে সেওনের বাবা সেওনের মাকে বলে যে তুমি এভাবে বসে আছো কেন। সেওনের মা তখন বলে যে আজকের দিনটা কি সেটাকে তুমি ভুলে গিয়েছো? আজকের দিন তো তোমার বাবা স্মরণীয় করে রেখেছে আমার জীবনের জন্য। এরপরে সেওনের বাবা এখানে অবাক হয়ে যায় এবং সে বলে আজকেই সেই দিন। সে তখন সেওনের মাকে বলে যে তুমিও যেরকম অনুভব করছো আমিও সেরকম অনুভব করছি, আমি তোমার ব্যথাটা বুঝতে পারি। আমরা অন্যদিকে দেখতে পাই সেওনের মায়ের কাছে একটা বই রয়েছে এবং সেই বইয়ের ভেতরে একটা বাচ্চার ছবি রয়েছে। এখান থেকে সিন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই সেওনের মা একটা 9-10 বছরের বাচ্চাকে ধাক্কাতে ধাক্কাতে একটা রুমে নিয়ে যায় এবং সেই রুমে নিয়ে গিয়ে সে গেটটাকে আটকে দেয়। তখন সেই বাচ্চাটা ভেতর থেকে মা মা বলে চিৎকার করতে থাকে এবং বলছিল রুমের গেটটা খুলে দিতে। আর এখানে সেওনের মার বর্তমান অবস্থানে আমরা দেখতে পাই সে এই জিনিসটা ভেবে অনেক বেশি কান্নাকাটি করছিল, আর পাশেই সেই বাচ্চাটার ছবি রাখা ছিল। এর পরের সিনেই আমরা দেখতে পাই ইনা হিজুকে এক জায়গাতে দেখা করতে বলে। হিজু সেখানে চলে আসে। হিজু যখন ইনার পেছনে যায় তখন হিজু ছোটবেলার কথা মনে পড়ে। এক পর্যায়ে ইনা যখন হিজুকে দেখে তখন সে হিজুর দিকে ঘুরে বলে আরে হিজু তুমি চলে এসেছো। এরপরে সে হিজুকে নিয়ে একটা ওয়াটারল্যান্ড টাইপের কোথাও একটা যায়। সে হিজুকে বলে হিজু তোমার মনে আছে যে তোমার মা তোমাকে লিটল মার্মেড হতে বলেছিল? যাই হোক, আমার কথা আমি তোমাকে বলি, আমি যে কানে শুনতে পেতাম না সেটা আমি সার্জারির মাধ্যমে ঠিক করে ফেলেছি। পুয়ার কোরিয়ান ডাক্তাররা যারা আমার এই জিনিসটাকে ঠিকই করতে পারলো না, এখন আমি কানে পুরোপুরিভাবে শুনতে পাই। আর আমার মনে হয় এখন থেকে তোমারও কথা বলা উচিত, কারণ আমি তো জানি তোমার মা নিজের লাভের জন্য তোমাকে কথা বলতে নিষেধ করেছিল। এ সময় হিজুরের কথাটা শুনে অনেক বেশি খারাপ লাগে। হিজু টাইপ করে কিছু লিখতে যায়। ইনা তখন বলে যে তুমি আমার সামনে কথা বলতে পারো। হিজুর অনেক বেশি রাগ হয়ে যায়। হিজু সাইন ল্যাঙ্গুয়েজে তখন ইনাকে বোঝায় যে তুমি আমাকে যা বলবে সেটাই কি আমাকে করতে হবে? এরপর থেকে আমি যা করব নিজের ইচ্ছাতে করব, তোমার ইচ্ছাতে না। এই বলে হিজু এখান থেকে রাগ করে চলে যেতে থাকে। এক পর্যায়ে ইনা হিজুকে টেক্সট করে এবং সে হিজুকে বলে হিজু তোমার কি মনে হয় তুমি সেওনকে পুরোপুরিভাবে জানো? সেওনের এমন অনেক কিছুই আছে যেটা তুমি জানো না। সেওনকে আমরা দেখি সে বাসায় এসে দেখে হিজু বাসায় নেই। এরপরে সে চলে যায় হিজুর রুমে সে 406 এর ফোনটাকে খুঁজতে। সে ব্যাগ চেক করে দেখছিল, কাভার চেক করে দেখছিল। হিজু তখন সেখানে চলে আসে এবং হিজু তখন টাইপ করে সেওনকে জিজ্ঞেস করে তুমি কি করছো? সেওন তখন হিজুকে বলে আমি একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, সেটাই খুঁজছিলাম। এরপরে হিজু বলে আমার রুমে তোমার কোনো জিনিস নেই। তখন সেওন পাশে থাকা ড্রয়ারে দেখতে পাই যে একটা নটি ড্রেস রয়েছে। সে এটাকে উঁচিয়ে ধরে এবং বলে যে এটা কি তোমার হিজু? তুমি এই টাইপের ড্রেসও পরো? আর এই জিনিসটা দেখে হিজু সেওনের হাত থেকে ওটা নিতে চায় এবং দুইজন বেডের উপরে পড়ে যায়। সেওন কোনোভাবে হিজুকে তার শরীরের উপর থেকে সরিয়ে দিয়ে সে নাইট ওয়াকে চলে যায়। ঠিক যখন 10টা বাজে তখন সে 406 সেওনকে আবার কল করে। এরপরে সেওন হিজুকে বলে না যে সে 406 এর আসল আইডেন্টিটি জানতে পেরে গিয়েছে। সে এখানে নর্মালি তার সঙ্গে কথা বলে। এরপরে সেওন 406 মানে হিজুকে বলে যে তুমি এরকম কেন করছো? তুমি চাও যে হিজুকে যাতে আমি ছেড়ে দেই। এটা কখনোই সম্ভব না, আমি হিজুকে কখনোই ছাড়বো না। তখন সেই 406 অর্থাৎ হিজু সেওনকে বলে যে তুমি তাকে কেন ছাড়বে না? তুমি তো তার মরণ কামনা করেছিলে, সেটাকে তুমি ভুলে গিয়েছো। এরপরে হিজু আবার বলে শুধুমাত্র হোস্টেজ হিসাবে রাখার জন্য বিয়ে করেছো। সেওন আবারও হিজুকে বলে তুমি কিছুই জানো না। এখানে সেওন হিজুকে তার ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী বলে। আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিনটা দেখানো হয় যেখানে সেওন রাত্রে ঘুমাতে পারছিল না।
সেয়ন তখন হাঁটতে থাকে এবং হিজুদের বাসার সামনে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে। সে দেখতে পায় যে হিজু তার সাইন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করছে। প্রতিদিন রাত্রে ঠিক একই সময় হিজু তার সাইন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করত। আর দূর থেকে সেয়ন যখন এটা দেখতো তার অনেক বেশি রিল্যাক্স বোধ হতো এবং সে তার দুঃস্বপ্নকে ভুলে যেত। তখন সেয়ন হিজুকে বলে, আমি জানতাম যে হিজুদের বাসাতে হিজুকে কেমন করে ট্রিট করা হয় এবং আমি কয়েকবার দেখেছি হিজুর মা হিজুকে কিভাবে ট্রিট করে। আমার কাছে মনেই হয়েছিল হিজুর জন্য মিস্টার হাংয়ের বাসাটা একটা খাঁচার মতো। আমি চেয়েছিলাম হিজুকে একটা মুক্ত আকাশ দিতে। এই জন্যই আমি হিজুকে বিয়ে করেছিলাম। আর বিয়ের পরে আমি চেয়েছিলাম ওকে ফ্রি করে দিতে, তাই আমি ওর সঙ্গে রুড বিহেভ করতাম। এই সময় হিজু আবার বলে, তাই কখনো রুড বিহেভ করতে হয়? হিজু কি চাই সেটাও তো জানা উচিত ছিল। এরপরে সেওন ওপাশ থেকে বলে, হিজু চাই কি? আর এখানে আমাদেরকে দেখানো হয় দুজন একই রুমে সামনাসামনি কথা বলছে, যে জিনিসটা আসলে কাল্পনিক ছিল। এখানে সেওন বলে, হিজু তাহলে চাই কি? হিজু কি চাই ভালোবাসা, কেয়ার, একসঙ্গে থাকা, অর্ডিনারি কাপলরা যেভাবে একসঙ্গে থাকে সেরকম করে থাকতে? যদি হিজুর এটাই ডিমান্ড হয় তাহলে আমি সেই সবকিছু হিজুকে দেব। হিজু যা চাই আমি হিজুকে তাই দেব। হিজু কি এই জিনিসটাই চাই? আর এই কথা শুনে হিজু তখন অনেক বেশি শক্ট হয়ে যায় এবং সে ফোনটাকে কাট করে দেয়। এরপর দিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই হিজুর বাবা মা এবং সেওনের বাবা মা দুইজন কোথাও একটা গিয়েছে। এখানে এক পর্যায়ে সেওনের বাবা হিজুর বাবাকে জিজ্ঞেস করে, আপনার বড় মেয়ে ইনা যে কোরিয়াতে ফিরে আসছে এটা কি আপনি জানেন? এরপরে এখান থেকে সিন শিফট হয়ে আমাদেরকে হিজুদের অফিসে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই আজকে সবাই যাবে তাদের অফিস ট্রিপে, যে ট্রিপটা কিনা তাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। তারা প্যাকিং করে বাসের দিকে এগিয়ে যাচ্ছিল। এই সময় তারা দেখতে পায় তাদের জন্য অনেক সুন্দর সুন্দর হ্যাম্পার রেডি করা হয়েছে, যেটাও কিনা কোম্পানির তরফ থেকে দিচ্ছে। এখানে মিস্টার কাং এই হ্যাম্পারটা দেখে বলে, মনে হচ্ছে কেউ কোনো মেয়েকে প্রপোজ করবে, সেরকমই তো হ্যাম্পারটা দেখে মনে হচ্ছে। এরপরে বলে, যাই হোক এই মিষ্টিগুলো আমরা অনেক মজা করে খেতে পারবো বাসে যেতে যেতে। আমরা এখানে দেখতে পাই হিজু একটা সিটে এসে বসলে তার পাশের সিটটা খালি থাকায় একটা ছেলে সেখানে বসে এবং হিজুকে কফি অফার করে। এই জিনিসটা সেওন দেখে এবং এগিয়ে এসে বলে, এই সিটটা আমার, আমি এখানে বসবো। এরপর ওই ছেলেটা বলে, বস আরো তো সিট ফাঁকা আছে। তখন সেওন বলে, এটা আমারই সিট, তুমি অন্য সিটে যাও। এই কথা বলে সে ওই ছেলেটাকে সরিয়ে দেয় এবং হিজুর হাত থেকে কফিটা নিয়ে এসে বলে যে সকালবেলা কফি খাওয়া ভালো না। সে হিজুকে অন্য একটা জুস প্রোভাইড করে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় জিসাং এবং ইউরিকে। জিসাং এখানে ইউরিকে নিয়ে সে যেই অরফানেজে বড় হয়েছিল সেখানে নিয়ে আসে। এখানে বাচ্চাগুলো তো ইউরিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারা বলে যে আমরা তোমাকে নিউজে দেখেছি। এক পর্যায়ে আমরা দেখতে পাই জিসাং কিছু ফটো নিয়ে আসে, যে ফটোগুলো কিনা ওই বাচ্চাদের ছিল যে বাচ্চারা এই অরফানেজ থেকে উধাও হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে কিনা হিজুর উপর অ্যাটাক করেছিল, তার ফোনে মেসেজ আসে যে আজকেই কিন্তু সেই দিন। আবার আমাদেরকে সেওন এবং হিজুকে দেখানো হয়। এখানে হিজু সেওনের কাঁধের উপরে ঘুমিয়ে পড়েছিল। তারপরে সে পাশে লক্ষ্য করে যে মিস্টার কাং তার ওয়াইফের সঙ্গে কথা বলছে অনেক কিউট করে। এর পরবর্তী সিনে আমাদেরকে তাদের সেই পিকনিক স্পটে দেখানো হয়। এখানে তারা কিছু গেম ডিসাইড করেছিল যেগুলো কিনা তারা এখানে এসে খেলবে। দুজন করে পেয়ার তৈরি করা হচ্ছিল। একটা ছেলে হিজুর সঙ্গে পেয়ার করতে যায়, তখন সেও সেখানে চলে যায় এবং বলে হিজু আমার টিমমেট হবে। প্রথমে যে খেলাটা ছিল সেটা ছিল বেতলাভ। এবার সেওন হিজুকে বলে যে তুমি ওয়েট করো, আমি আগে যাব, তারপরে তুমি আমার পরে আসবে। এখানে সেওন যখন বেতলাভ দিতে যায় তখন সে প্রথমবারে আটকে যায় এবং হিজু এই জিনিসটা দেখে সেওনকে টাইপ করে জানায় এর পরের রাউন্ডে প্রথমে আমি যাব, তারপরে আমার ডিরেকশন অনুযায়ী তুমি আমার সঙ্গে যাবে। এখানে তারা দুইজন অনেক ভালোভাবে বেতলাফাচ্ছিল। দ্বিতীয় খেলা ছিল দুজনের পা বেঁধে দেওয়া হবে এবং দুজনকে দৌড়াতে হবে। এখানেও সেওন এবং হিজু জিতে যায় আর খুশির চোটে সেওন হিজুকে জড়িয়ে ধরে ঘোরাতে থাকে। আর এই জিনিসটা সকল কলিগরা দেখে তো অনেক বেশি অবাক ছিল। এরপরে মিস্টার কাং যখন সেওনকে বলে যে আপনাদের গিফটটা কি হবে বস আপনিই বলুন, এখানে সেওন বলে যে আমি এবং হিজু একে অপরের সঙ্গে একটা ছবি তুলতে চাই। হিজুকে জিজ্ঞেস করা হয়, হিজু হ্যাঁ বলে দেয়। এখানে মিস্টার কাং সেওন এবং হিজুকে অনেক সুন্দর করে একটা ছবি ক্লিক করে দেয়। এর পরবর্তী সিনেই আমরা দেখতে পাই সকল কলিগরা মিলে হাইকিং এ যায়। এখানে তো সেওন এবং হিজু সবার আগে ছিল এবং তারা থামছিলই না। মিস্টার কাং এখানে বলে আমরা হাঁটতেই পারছি না, দেখো। সেওনের কথা তো নাই বুঝলাম যে সে প্রতিদিনই অনেক বেশি এক্সারসাইজ করে মেবি, কিন্তু হিজু দেখো সেও কিভাবে তালে তাল দিয়ে সেওনের সঙ্গে হেঁটে যাচ্ছে। এখানে একজন মেয়ে কলিগ বলে তাদেরকে দেখে কেমন যেন একটু ফিসি ফিসি মনে হয়, তাদের মাঝে কি কোনো চক্কর চলছে? এ সময় মিস্টার কাং চেঁচিয়ে ওঠে এবং সে এই মেয়েটাকে বলে তুমি কি ভুলে যাচ্ছ যে সেওন একজন বিবাহিত পুরুষ? এরকম কিছুই না।
সেওন যখন দেখতে পায় সকল কলিগরা অনেক পিছনে পড়ে গিয়েছে, সে তখন হিজুকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে শুধুমাত্র একটা সোয়েটারই নিয়ে আসছো? একটু পরে কিন্তু এখানে অনেক বেশি শীত পড়বে। এই কথা বলে সে নিজের সোয়েটারটা খুলে হিজুকে দিয়ে দেয় এবং বলে, যখন তোমার শীত লাগবে তখন তুমি এটা গায়ে জড়িয়ে নিও। তারা চলে যায় পাহাড়ের সব থেকে উঁচু জায়গাতে এবং সেইখানে একটা পয়েন্ট ছিল যেখানে সকলে ছবি তুলছিল। এখানে আরো অনেক বেশি লোকটোক ছিল। এখানে লোকগুলো যখন সেওনকে দেখে তখন বলে যে, আপনি সেই প্যাক্সিয়ন। তখন এই লোকগুলো সেওনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, বলে যে, আপনার মতো বড় একজন মানুষ এখানে আসছে, আমরা আপনার সঙ্গে একটু ছবি তুলতে চাই। এবং সকলে সেওনকে ঘিরে ধরে। এক পর্যায়ে আমরা দেখতে পাই ঠেলাঠেলি করতে করতে পর্যায়ে হিজু উপর থেকে নিচে পড়ে যায়। যখন চিৎকারের আওয়াজ হয় তখন তারা ঘুরে দেখতে পায় সকল টিম মেম্বাররাই রয়েছে, শুধু হিজু ছাড়া। এখানে সেওন যখন বুঝতে পারে হিজু নেই, সে তো একদম পাগলের মতো হয়ে যায়। সে সাথে সাথে রেস্কিউ টিমকে কল দেয়। এদিকে সে নিজেও খুঁজতে থাকে। পার্ক বলে যে, আপনি কোনো টেনশন করবেন না, হিজুকে আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। অপরদিকে আমাদের হিজুকে দেখানো হয়, তার জ্ঞান ফিরে এবং আমরা দেখতে পাই হিজু দেখে যে সে দাঁড়িয়ে আছে এবং কেউ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। হিজুর শরীর অনেক বেশি ইনজুর্ড হয়ে গিয়েছিল। সে কোনোভাবে উঠে বসে। এরপরে সে বুঝতে পারছিল না কি করবে। সে যখন তার ফোনটা তুলে, তার ফোনে একদমই নেটওয়ার্ক ছিল না। হিজু অনেক বেশি কান্না করছিল এবং সে নিজেকেই নিজে বলে, সেওন কি আমাকে এখন খুঁজছে নাকি সে তার মতোই আছে। এক সময় তার মনে পড়ে সেই 406 যখন হিজুকে কিডন্যাপ করতে গিয়েছিল তখন সে বলেছিল তার ফোনটা দেখিয়ে যে এটা এমন একটা ফোন, দুনিয়ার যেখানেই যাওয়া হোক না কেন সেখান থেকেই নেটওয়ার্ক পাওয়া যায়। তখন সে 406 এর ফোনটা তুলে এবং সে সেওনকে ফোন দেয়। সেওন তখন ফোনটা রিসিভ করে। হিজু তো কথা বলতে পারে না, হিজু কি বলবে? সেওন তো এখন জানে যে এটা হিজুই। তখন সেওন বলে, 406, তুমি ঠিক সময় ফোন করেছো, আমার তোমার হেল্পের অনেক বেশি প্রয়োজন। তুমি কি জানো হিজুর লোকেশনটা কোথায়? তুমি কি আমাকে বলতে পারো? হিজু কি ঠিক আছে? হিজু সকাল থেকে কিছুই খায়নি, ও ডিহাইড্রেশন বোধ করতে পারে। তুমি যদি ওর লোকেশনটা জানো তাড়াতাড়ি আমাকে বলে দাও। এরপরেও হিজু কোনো কথা বলছিল না। তখন সে আবার বলে, আমি হিজুর ব্যাগের ভেতর ফায়ার রকেট পুড়ে দিয়েছিলাম, সেটা তুমি হিজুকে অন করতে বলো যাতে আমি ওর লোকেশনটা জানতে পারি। প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো। একটু পরে সেই রকেট লাইটটা হিজু অন করে এবং আকাশে অনেক জোরে একটা ধামাকা হয়। তখন সেওন হিজুকে বলে, 406, তুমি হিজুর ওখানেই থাকো, আমি আসছি এই বলে সেওন ফোন কানে দিয়ে দৌড়াতে থাকে। আর এখানেই 6 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবে।